বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছে লাখো তরুণ, যারা প্রথমবারের মতো পা রাখছেন ভোটের ময়দানে। দর্শক, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণদের ভাবনা নিয়ে তাদের ভাবনা জানতে ও জানাতে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট সাথে আছে হিমাদ্রি রাহা। দর্শক, রোড টু পার্লামেন্টে আজকে আমরা আলোচনা করবো বলেছি টাঙ্গাইল জেলার যে সংসদীয় আসন আছে 1, 2, 3 এবং 4 নিয়ে আমরা মূল আলোচনা যাব। কিন্তু যাওয়ার আগে এই 4টি সংসদীয় আসনের বিগত 4টি নির্বাচনী বছর অর্থাৎ 1991, 1996, 2001 এবং 2008 এই 4টি নির্বাচনী বছরের পরিসংখ্যান আমরা দেখে নেব। আমরা 1991 সালে টাঙ্গাইল 1 আসনে পরিসংখ্যান দেখতে পাই, সেখানে আবুল হাসান চৌধুরী আওয়ামী লীগের নৌকা প্রতীকে 37,454 ভোট পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল মিসেস আসিকা আকবর, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 35,507 ভোট পান। আমরা 1996 সালের নির্বাচনী বছর যদি দেখি, টাঙ্গাইল 1 আসন থেকে আবুল হাসান চৌধুরী 77,738 ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আব্দুল সালাম তালুকদার, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 65,834 ভোট পান। আমরা 2001 সালের নির্বাচনী বছরের পরিসংখ্যান যদি তাকাই, দেখতে পাই ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক তিনি 98,413 ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আব্দুল গফুর মন্টু, তিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন, 53,509 ভোট তিনি পেয়েছিলেন। আমরা 2008 সালের নির্বাচনী বছর টাঙ্গাইল 1 আসনে ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন, তিনি পেয়েছিলেন 1,71,022 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল মাহবুব আলম স্বপন, বিএনপির ধানের শীষ প্রতীকে 88,461 ভোট। আমরা টাঙ্গাইল 2 আসনে 1991 সালে পরিসংখ্যান যদি তাকাই, টাঙ্গাইল 2 আসন 1991 সালে আব্দুল সালাম পিন্টু তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে তিনি 75,603 ভোট পেয়ে তিনি সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগের নৌকা প্রতীকের হাতেম আলী তালুকদার, তিনি পেয়েছিলেন 56,582 ভোট। 1996 সালে টাঙ্গাইল 2 আসনে খন্দকার আসাদুজ্জামান তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 77,086 ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আব্দুল সালাম পিন্টু, যিনি গেলবারের সংসদ সদস্য ছিল, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 68,406 ভোট পান। আমরা 2001 সালের নির্বাচনী বছর যদি তাকাই, টাঙ্গাইল 2 আসন আব্দুল সালাম পিন্টু তিনি এবারও আবার 1,05,273 ভোট পেয়ে তিনি সেখান থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল খন্দকার আসাদুজ্জামান, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 1,02,999 ভোট, প্রায় 2,000 ভোটের ব্যবধান ছিল, একটা হাড্ডাহাড্ডি লড়াই বলা যায়। 2008 সালের পরিসংখ্যানের দিকে যদি তাকাই, খন্দকার আসাদুজ্জামান আওয়ামী লীগের নৌকা প্রতীকে 1,44,710 ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল সুলতান সালাউদ্দিন টুকু, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 1,03,509 ভোট পান। দর্শক, এবার আমরা টাঙ্গাইল 3 আসনে 1991 সালে লুৎফর রহমান খান বিএনপির ধানের শীষ প্রতীকে 71,157 ভোট পেয়ে তিনি সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল শামসুর রহমান খান আওয়ামী লীগের নৌকা প্রতীকে 47,141 ভোট। 1996 সালে টাঙ্গাইল 3 আসন থেকে লুৎফর রহমান খান আবারও তিনি ধানের শীষ প্রতীকে বিএনপি থেকে 73,815 ভোট পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগের নৌকা প্রতীকে শামসুর রহমান খান শাহজাহান, তিনি 63,538 ভোট পান, 10,000 ভোটের ব্যবধান ছিল। 2001 সালের আমরা টাঙ্গাইল 3 আসনে দেখতে পাই লুৎফর রহমান খান বিএনপির ধানের শীষ প্রতীকে টানা 3বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন, তিনি পেয়েছিলেন 94,420 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল শামসুর রহমান খান শাহজাহান, তিনি 88,725 ভোট পান আওয়ামী লীগের নৌকা প্রতীকে। আমরা 2008 সালের নির্বাচনী বছরের দিকে যদি তাকাই, মতিউর রহমান তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 1,40,645 ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল লুৎফর রহমান খান বিএনপির ধানের শীষ প্রতীকে 83,076 ভোট। আমরা টাঙ্গাইল 4 আসনে 1991 সালের নির্বাচনী বছরের পরিসংখ্যান যদি তাকাই, আমরা দেখতে পাই শাহজাহান সিরাজ তিনি জাসদ থেকে তিনি 51,429 ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আব্দুল লতিফ সিদ্দিক আওয়ামী লীগে, তিনি 50,967 ভোট, মাত্র 1,000 ভোটের ব্যবধান আমরা দেখতে পাচ্ছি। আর 1996 সালের নির্বাচনী বছর যদি আমরা তাকাই, টাঙ্গাইল 4 আসনে আব্দুল লতিফ সিদ্দিক আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি 75,581 ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপির ধানের শীষ প্রতীকে শাহজাহান সিরাজ, তিনি 63,720 ভোট পান। আমরা 2001 সালের নির্বাচনী বছরের দিকে যদি তাকাই, টাঙ্গাইল 2008 সালের নির্বাচনী বছর যদি তাকাই, টাঙ্গাইল 4 আসনে আব্দুল লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি 1,38,626 ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল লুৎফর রহমান বিএনপির ধানের শীষ প্রতীকে, তিনি পেয়েছিলেন 86,867 ভোট।
দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম 1991, 96, 2001 এবং 2008 সালের টাঙ্গাইলের 1 থেকে 4 সংসদীয় আসনের নির্বাচনী বছরের পরিসংখ্যান। ফিরছি মূল আলোচনায়। আমরা এই মুহূর্তে টাঙ্গাইল এই যে সংসদীয় আসনগুলোতে সামনে যে নির্বাচন আছে ফেব্রুয়ারি 12 তারিখ, সেখানে যারা রাজনৈতিক দল মনোনীত প্রার্থী আছে তারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণের প্রতি, নির্বাচনী মাঠে কি চ্যালেঞ্জ, আমরা সেসব একটু জেনে নেব তাদের কাছ থেকে। আমার প্রত্যাশা আজকে এখনও যারা অন্যান্য যারা ক্যান্ডিডেট যারা আছেন, অন্য দলীয় ক্যান্ডিডেট যারা আছেন, তাদের তুলনায় আমি অনেক কাজ করে দিয়েছি। এবং কেউ যদি কোনো জনসাধারণ আজকে এই এলাকার গণমানুষ যদি একটু তুলনা করে যে আমি কি করেছি এবং যারা আজকে আমার সাথে নির্বাচন করতে চায় তারা কি করেছে, তাহলে কিন্তু তারা খুঁজে পাবে যে আগামীতে ধানের শীষের বিকল্প স্বপন ফকির ছাড়া আর কেউ নেই। ছোটবেলা থেকে দেখে এসেছি জামাত ইসলামীর এর জন্য একটি উর্বর ময়দান। আমরা যেদিকেই যাই জনগণের কাছে দাঁড়িপাল্লা ছাড়া আর কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না। আমাদের অন্যান্য প্রতিযোগী যারা আছেন তাদের জন্য আমাদের শুভকামনার কোনো অভাব নেই, কিন্তু দাঁড়িপাল্লাই হচ্ছে এবছরে এই আগামী নির্বাচনে মধুপুর ধনবাড়ী আসনের জন্য জামায়াতের অত্যন্ত সম্ভাবনাময় এবং আগামীর মধুপুরের ভবিষ্যৎ। মধুপুর এবং ধনবাড়ির মধ্যবর্তী স্থানে একটা শিল্প প্রতিষ্ঠান, শিল্পাঞ্চল স্থাপন করা, যেখান থেকে হাজার হাজার কর্মসংস্থান হবে। আমার অন্যতম ইচ্ছা মধুপুর এবং ধনবাড়ি পৌরসভাকে আধুনিক শহরে রূপান্তরিত করা, এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করা। প্রতিপক্ষ থাকবে এবং প্রতিযোগিতা থাকবে। প্রতিযোগিতার জায়গা থেকে তো সবাই বলবে যে আমাকে সমর্থন করছে জনগণ, এটা বলাটাই স্বাভাবিক। তবে আমরা যেটা উপলব্ধি করছি যে বিগত সময় তারা দেশটা শাসন করেছেন এবং তাদের শাসনামল দেখেছেন। এই জন্য জনগণ এবার চাচ্ছে নতুন কিছু পরিবর্তন চাচ্ছেন, যে পরিবর্তনের জায়গা থেকে আমরা মনে করছি এবং জনগণও মনে করছে আমরা পরিবর্তন চাই এবং বাংলাদেশ জামাত ইসলামীকে নির্বাচিত করতে চাই। বিগত সময়ে আমরা দেখেছি এই জায়গাগুলোতে যে নির্বাচন কমিশনের অফিস যেখানে ভাঙচুর করা হয় সেই জায়গায় কিন্তু নিরাপত্তার একটা ঘাটতি আছে। তো সরকারের কাছে আহ্বান জানাবো এই জায়গাটায়, বিশেষ করে এই এরিয়াটা ঝুঁকিপূর্ণ এরিয়া হিসাবে চিহ্নিত করে তারপরে আপনার এই এরিয়াতে ওই সেরকম একটা নিরাপত্তা বাড়াতে হবে। মানুষের মাঝে অভূতপূর্ব সাড়া। ঘাটাইলবাসী সকল সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বাস করে ধানের শীষ প্রতীকে সকল সময় নির্বাচিত করেছে। এবারও আগের চেয়ে অনেক বেশি উৎসাহ উদ্যাপনা নিয়ে, যেহেতু আমাদের নেত্রীর যে 17 বছরের ত্যাগ, আমাদের নেতা তারেক রহমানের দেশে আসার পর মানুষের যে অভূতপূর্ব সাড়া, আর তিনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য বিশেষ করে মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে। আমি মনে করি যে আমাদের ঘাটাইলের মানুষ অত্যন্ত সচেতন, তারা অত্যন্ত উৎসাহ উদ্দীপনা নিয়ে ধানের শীষের পক্ষে তাদের রায় দেওয়ার জন্য আমি যতটুকু দেখছি বিপুল উৎসাহ নিয়ে মাঠে আছে। আমি মানুষের কাছে যাচ্ছি, যেহেতু এখন প্রচারণা বন্ধ এবং মানুষের কাছে ভোট চাওয়া যাবে না, আমি মানুষের কাছে যাচ্ছি হানার পক্ষে ভোট চাওয়ার জন্য এবং হায়ের পক্ষে তাদের যে প্রচারণা, কি কারণে তারা হায়ের পক্ষে ভোট দিবেন এই বিষয়গুলো জানানোর জন্য। জয় আর পরাজয় নির্বাচনে, এটা জয়টা কার? কোনো প্রার্থীর জয় যদি হয় তাহলে সে জয় আমি চাই না। আমি জয় চাই গণমানুষের। গণমানুষের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষার জয় হবে বলেই আমার একেবারে আন্তরিক বিশ্বাস, আমার প্রত্যয়। আমরা নির্বাচনের ময়দানে কিছু কিছু বাধার সম্মুখীন হচ্ছি। আমাদের বিশেষ করে আমাদের মা বোনেরা বিভিন্ন জায়গায় বেশ বাধার সম্মুখীন হচ্ছে এবং তাদেরকে অশালীন ভাষায় গালাগালি করা হচ্ছে। আমাদের ভাইয়েরাও বিভিন্ন জায়গায় হুমকি ধমকির সম্মুখীন হচ্ছে, আমাদেরকে কিছু আজে বাজে কথাও বলা হচ্ছে। এসব উপেক্ষা করেই আমরা আল্লাহর রহমতের উপর ভরসা করে অগ্রসর হচ্ছি এবং সাহসী জনতা আমাদেরকে স্বাগত জানাচ্ছে। আমরা বিজয়ের ব্যাপারে আল্লাহর রহমতের উপর ভরসা করে 100% আমরা আশাবাদী। নারী পুরুষ সর্বস্তরের মানুষের মধ্যে একটা উদ্দীপনা, উৎসাহ দেখা যাচ্ছে। সেজন্যে আমরা যদি আগামী 21 তারিখের পরের থেকে যখন আমরা সত্যিকারের নির্বাচনের কর্মকাণ্ড শুরু করব, আমরা বিশ্বাস করি কালিহাতি একটা বিরাট জাগরণ সৃষ্টি হবে।
দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম যে রাজনৈতিক দল মনোনীত প্রার্থী যারা আছেন তাদের নির্বাচনী ভাবনা, জনগণের প্রতি তাদের প্রতিশ্রুতি আর নির্বাচনী মাঠে কী সব চ্যালেঞ্জ আছে তা। কিন্তু এবার এই মুহূর্তে আমাদের সাথে মধুমতি ব্যাংক উত্তর পার্লামেন্টে যুক্ত আছেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এবং সে সাথে যুক্ত আছেন জেলা জামায়াত ইসলামের আমির ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য আহসান হাবিব মাসুদ। আহসান হাবিব মাসুদ, হাসানুজ্জামিল শাহীন, দুজনকে স্বাগত মধুমতি ব্যাংক উত্তর পার্লামেন্টে। ওয়ালাইকুম সালাম। শুরুতে হাসানুজ্জামিল শাহীন, আপনার কাছে আমরা প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে নির্বাচনের বাকি আর বেশি দিন নেই, হয়তো 23 দিনের মতো বাকি আছে। সময়ের হিসেবে সবকিছু মিলিয়ে কতটা নির্বাচনী চ্যালেঞ্জ আপনার মাঠে আছে বলে মনে করছেন? ধন্যবাদ। হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করেছেন, আমরা তো অবশ্যই আমাদের বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন আমি বলবো যে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের জন্য আমাদের দল, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সারা বাংলাদেশের 300টা আসনে মনোনীত প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখন বিষয় হচ্ছে, বিশেষ করে যেহেতু আজকে টাঙ্গাইল 1, 2, 3, 4 নির্বাচনী আসন নিয়ে আপনি কথা বলছেন, সেই 1, 2, 3, 4 নির্বাচনী আসন নিয়ে আমরা ইতিমধ্যেই আমাদের যেহেতু 21 তারিখ থেকে ফরমালি এই আমাদের রাজনৈতিক নির্বাচনী প্রচারণা শুরু হবে। আমরা ইনশাল্লাহ 21 তারিখ পর থেকে আমরা রাজনৈতিক এই নির্বাচনী প্রচারণা আমরা শুরু করব। আমরা এখন বর্তমানে আমাদের সাংগঠনিক অবস্থানকে শক্ত করার জন্য আমরা ইতিমধ্যেই আমাদের কাজ সম্পন্ন করেছি। আমরা 21 তারিখ পর থেকে আমাদের নির্বাচনী প্রচারণা আমরা শুরু করব ইনশাআল্লাহ। নিশ্চয়, আপনি থাকুন আমাদের সাথে। আমাদের সাথে আরেকজন আছেন জামায়াত ইসলামের আমির, তার কাছে আমরা একটা প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে আহসান হাবিব, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে, আমরা কিছুক্ষণ আগে বক্তব্য শুনছিলাম আপনাদের প্রার্থী যারা আছে তারা বলছেন বিভিন্ন জায়গায় তারা বাধা পাচ্ছেন। এছাড়াও আপনাদের দলের আমিরের পক্ষ থেকেও বলা হয়েছে যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি, সেটা নিয়ে শঙ্কা রয়ে গেছে। কি মনে হচ্ছে নির্বাচনী মাঠ এই কথাগুলোর সাথে কতটা প্রাসঙ্গিক? জি, ধন্যবাদ ডিবিসি কে, ধন্যবাদ দর্শক মণ্ডলী, আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে কথাটা আমাদের একজন প্রার্থী বললেন, টাঙ্গাইল 4-এর প্রার্থী আমাদের খন্দকার আব্দুর রাজ্জাক সাহেব বললেন যে বিভিন্ন জায়গাতে গিয়ে বিশেষ করে আমাদের নারী কর্মীরা বাধার সম্মুখীন হচ্ছেন। আমিও একজন প্রার্থী, টাঙ্গাইল সদর 5-এর প্রার্থী। তো আজকে যেহেতু 4 পর্যন্ত আলোচনা, আমাদের 1, 2 এবং 4 এই 3টিতে আমাদের প্রার্থী। আর যেহেতু আমরা 10 দলীয় ঐক্য জোট, এই কারণে টাঙ্গাইল 3 হচ্ছে এনসিপির প্রার্থী। তো আমরা এভাবে নির্বাচন করছি। তো সব জায়গা থেকেই কম বেশি আমরা বিভিন্ন জায়গাতে থ্রেটের শিকার হচ্ছি। আমরা এটাকে মনে করি যে প্রশাসন আর সক্রিয় হবে এবং প্রশাসন আর সক্রিয় হলে এই সকল বিষয়গুলি থাকবে না। আর বন্ধুপ্রতিম যে সংগঠনগুলি আমাদের সাথে মানে নির্বাচনী এই যুদ্ধে নেমেছেন, বিশেষ করে আমি বলবো যে জাতীয়তাবাদী দল বিএনপির কথা, তারাও রিয়েলাইজ করবেন অনেকদিন পরে যেহেতু নির্বাচন গণতান্ত্রিক পরিবেশ, গণতন্ত্র সবার জন্যই ভালো এবং কল্যাণকর। আমরা গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমেই অংশগ্রহণ করেছি এবং থাকতে চাই এবং আমরা এইভাবে উত্তরণ করতে চাই পরিবেশটা সুন্দর রেখে। রাখবেন এবং তারা চেষ্টা করবেন যে যাতে কেউ কাউকে কোনো জায়গায় ধমক বা থ্রেট না দেয়। এবং আমরাও এই ব্যাপারে প্রশাসনকে বলছি, প্রশাসন বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। আমরা আশা করছি যে তার রেজাল্ট আমরা পাবো। ওভারঅল বলা যায় যে জনগণের মধ্যে একটি আশা, উদ্দীপনা, দীর্ঘদিন পরে তারা নির্বাচনে ভোট দিতে পারবেন। বিশেষ করে যাদের বয়স এখন 30-40, এরা তো এখনো পর্যন্ত ভোট দিতে পারেন নাই। ভোট কাকে বলে? সংসদ নির্বাচনে আছে ভোট দেওয়ার জন্য। আপনার বক্তব্য পরিষ্কার, আমরা বুঝতে পেরেছি। আপনি থাকুন আমাদের সাথে। শাহানুজ্জামিল, আপনার কাছে এবার যে বিষয়, হাসানুজ্জামিল, আপনার কাছে যে প্রশ্নটি এবার রাখতে চাই সেটি হচ্ছে, আপনারা দীর্ঘদিনের জোট সঙ্গী, এবার আপনাদের প্রধান প্রতিদ্বন্দ্বী, কতটা চ্যালেঞ্জ মনে হচ্ছে তাদের সেই নির্বাচনী প্রচারণাকে? আরেকটি বিষয় যেটি আপনার দলের মহাসচিবের পক্ষ থেকেও কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে একটা শঙ্কা প্রকাশ করা হয়েছে। টাঙ্গাইলে কি অবস্থা? 1 থেকে 4 আসনে আসলে সেই শঙ্কাটা কি আছে? আর লেভেল প্লেইং ফিল্ড কেমন দেখছেন সেখানে?
না না, আমি 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 মনে করছি রাজনৈতিক এবং নির্বাচনী যে পরিবেশ থাকার কথা, আমি মনে করছি যে আসলে 100% না হলেও ম্যাক্সিমাম পরিবেশ এখানে আছে। আমার মনে আমার বিশ্বাস যে আগামীতেও সে পরিবেশ বহাল থাকবে। ইতিমধ্যে এমন কোনো ঘটনা টাঙ্গাইলে, আমি টাঙ্গাইল ওভারঅল টাঙ্গাইল 8টি নির্বাচনী আসনের এই পক্ষ থেকে বলবো যে এমন কোনো ঘটনা ঘটেনি যাতে নির্বাচনের প্রক্রিয়া, নির্বাচন পরিচালনার প্রক্রিয়া ব্যাহত হয়। এখন বিষয় হচ্ছে যে কেউ যদি ইচ্ছাকৃত ভাবে যে গতানুগতিক কথাবার্তা, যে পরিবেশ নেই, অমুক নেই, তে নেই, এটা আসলে মানে বাস্তবতার সাথে আমি মনে করি যে কোনো রকম কথার সাথে মিল নেই। তাই আমি বলবো যে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ সুন্দর আছে এবং সুষ্ঠু নির্বাচন হওয়ার মতো পরিবেশ এখনো আছে আমি মনে করি। আরেকটি বিষয়, দুটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে আপনাদের যে ইশতেহার 31 দফা, সেই 31 দফা নিয়ে আপনারা মানুষের কাছে কতটা পৌঁছাতে পারছেন, মানুষ সেটিকে কিভাবে গ্রহণ করছে? আর বড় দল অনেক বিদ্রোহী প্রার্থীও আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায়, টাঙ্গাইলেও সেটি আছে, তারা আসলে নির্বাচনে কতটা প্রভাব ফেলবে, নির্বাচনী মাঠে শেষ পর্যন্ত প্রত্যাহার হবে কি? এখন বিষয় হচ্ছে যে আমাদের প্রত্যাহারের লাস্ট ডেট তো আজকে, শেষ দিন, তাই না? এখন দেখা যাক, সময় তো এখনো আছে। এখন যারা বিদ্রোহী প্রার্থীর মধ্যে, আমি বিদ্রোহী প্রার্থী বলবো না, যে 2-1 জন আছে টাঙ্গাইল 8টি নির্বাচনী এলাকার মধ্যে, এই 2টা নির্বাচনী এলাকায় বিদ্রোহী প্রার্থী যেটা বলবো যে আছে। এখন যদি তারা যেহেতু আজকে সময় এখনো আছে, তারা যদি প্রত্যাহার করবে, আর যদি প্রত্যাহার না করে দল যে সিদ্ধান্ত নিবে সেটাই মানতে হবে তাদেরকে, এটাই তো বাস্তব, তাই না? আপনি তো জেলা সভাপতি, সে জায়গায় আপনি তো জেলা সভাপতি, নিশ্চয়ই আপনার কাছেও সেই দায়টি বর্তায়, কিভাবে সেটি দেখছেন আপনি? হ্যাঁ, অবশ্যই যারা, আমি বলবো যে আমিও টাঙ্গাইল 5-এ একজন প্রার্থী ছিলাম দলের কাছে। দল যেহেতু আমাকে মনোনয়ন দেননি কিংবা আমাকে মনোনীত করেননি, তাহলে যেহেতু দল সিদ্ধান্ত দিয়েছে, দলের প্রতি সম্মান, শ্রদ্ধা এবং আন্তরিকতা সবকিছুই আমার আছে। আমি যেহেতু টাঙ্গাইল 5-এ আছে, কথা হয় নাই, টাঙ্গাইল 5-এ আগামীকাল হবে, কিন্তু সেখানে কিন্তু এখনো তো বিদ্রোহী রয়ে গেছে। যাই হোক, আমরা চাই আপনারা নির্বাচনের প্রচার প্রচারণা এগিয়ে যান। আরেকটি বিষয়, যেটা 31 দফা নিয়ে আমরা কথা বলছিলাম, 31 দফা আসলে আপনাদের 31 দফা, আমি কথাটা বলবো যে ইতিমধ্যে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে 31 দফা তিনি জনগণের উদ্দেশ্যে দিয়েছেন, সেটা কিন্তু অলরেডি আমরা গ্রামে গঞ্জে প্রতিটা মানুষের কাছে আমরা গিয়েছি, এবং সেটা আমরা গিয়েছি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, বিশেষ করে যে নারীদের ক্ষেত্রে যে কার্ডগুলো দেওয়া হবে নারীদের, সেটা তারা গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে। এবং কৃষি কার্ড, এই দুইটা বিশেষ করে তারা খুব সুন্দরভাবে এবং খুব আন্তরিকভাবে তারা গ্রহণ করেছে। এবং আনুষঙ্গিক যে 31 দফার মধ্যে ম্যাক্সিমাম দফাই আসলে জনগণের কল্যাণে, জনগণের ভালোর জন্য তো আসলে দেওয়া হয়েছে, যে কারণে তারা এটা খুব সুন্দরভাবে, আন্তরিকভাবে এই 31 দফা গ্রহণ করেছে। এবং আমাদের মানে প্রচারণা এবং জনগণের কাছে পৌঁছে দেওয়ার এই কাজগুলা এখনো চলমান। নিশ্চয়ই, আপনি থাকুন আমাদের সাথে। আহসান হাবিব, আপনার কাছে বা যে প্রশ্নটি রাখতে চাই, নির্বাচন যত এগিয়ে আসছে, আপনারাও নিজেদের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও, গণমাধ্যম, আপনারা আপনাদের প্রচার প্রচারণার মাধ্যমে আপনাদের প্রার্থীদের পক্ষে বিভিন্ন বক্তব্য তুলে ধরছেন, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা বিতর্কিত মন্তব্য আমরা লক্ষ্য করেছি, জামায়াতের ভোট দিয়ে বিভিন্ন জায়গায় জান্নাতে যাওয়া থেকে শুরু করে, এই বিষয়গুলো আসলে আপনাদেরকে বিব্রত করে কিনা? এটার ব্যাপারে আসলে আমাদের সুস্পষ্ট বক্তব্য, কোথায় কে দিয়েছে, কোনো নেতা দিয়েছে কিনা, কোনো নেতৃবৃন্দ জান্নাতের কথা বলেছে কিনা, বা এই যে অপপ্রচার আমাদের বিরুদ্ধে বলবো, এটি কেন হয় আসলে, মানে নির্বাচন তো সামনে, এটি কেন? সত্যি অপপ্রচার। বরঞ্চ আমরা উল্টো দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ওনাদের পক্ষ থেকে যারা আমাদের ব্যাপারে এই তহমতটা দেন, তাদের পক্ষ থেকেই বলুন তো জান্নাতে যাওয়া যাবে, অমুক নাম নিলে তমক নাম নিলে অজু ছাড়া নাম নেওয়া যাবে না, নানান কথাবার্তা বলা হচ্ছে। আর আমাদের ব্যাপারে যে তহমত, মানে যে অপবাদটা দেওয়া হচ্ছে, এটা কোথায় কে বলেছে আজ পর্যন্ত কিন্তু কেউ বের করতে পারে নাই। আমাদের কোনো দায়িত্বশীল বা আমাদের কোনো এমপি প্রার্থী বা আমাদের কোনো কেন্দ্রীয় বা লোকাল কোনো দায়িত্বশীল বলেছে কিনা আজ পর্যন্ত কেউ কিন্তু এটা প্রমাণ দিতে পারে নাই। তাহলে এই অপপ্রচারগুলো কেন আসলে, কি মনে হচ্ছে আপনার কাছে? এই অপপ্রচারগুলি হচ্ছে
আমাদের বিরুদ্ধে তো দুর্নীতির কোনো অপপ্রচার নাই, আমাদের বিরুদ্ধে স্বজনপ্রীতি নাই, আমাদের বিরুদ্ধে কাউকে কটু কথা বলা নাই, আমাদের বিরুদ্ধে কাউকে মানে হ্যারাসমেন্ট করা নাই, চাঁদাবাজির কোনো অভিযোগ নাই। যেহেতু আমাদের বিরুদ্ধে অভিযোগ খুঁজে পাওয়া যায় না, কাজে একটা তো অভিযোগ না বানাইলে তো মাঠে কি বলে তারা কথা বলবেন? আমাদের বিরুদ্ধে একটা কিছু তো বলতে হবে। সেই একটা কিছুর মধ্যে ওনারা এটা বানিয়ে নিয়েছেন আর কি, তা অন্য কিছু আমরা মনে করি না। নিশ্চয়ই। আর আপনারা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, তারা কিভাবে আপনাদের গ্রহণ করছে? আপনারা তো বেশ কিছু আমরা নিয়মিত যাচ্ছি, ভোটারদের ঘরে ঘরে যাচ্ছি, আমাদের পুরুষ কর্মী, নারী কর্মী সকলেই যাচ্ছে এবং ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তারা বলছে যে আমরা সবাইকে দেখেছি, সব দলের সরকারকে দেখেছি, এইবার আমরা জামাত ইসলামকে দেখতে চাই, এইবার আমরা দাঁড়িপাল্লাকে দেখতে চাই। এটাই এখন একদম রিক্সাওয়ালা থেকে শুরু করে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে শিক্ষিত মানুষ যারা আছে তারা সকলে অফিস আদালতে সব জায়গায় তারা একটা পরিবর্তন দেখতে চায় এবং সেই পরিবর্তন আশা করি যে তারা অবশ্যই 12 তারিখে নিশ্চিতভাবে সেই পরিবর্তন করবে, এটা আমাদের আশা এবং আমরা এটা ব্যাপকভাবে ফিল করছি আর কি। নিশ্চয়ই আপনাদের দুজনের জন্য শুভকামনা। আমরাও চাই যে আসলে ভোটাররা তাদের প্রত্যাশিত রায়ের মাধ্যমে তাদের প্রত্যাশিত জনপ্রতিনিধি খুঁজে পাক। ধন্যবাদ আপনাদের দুজনকে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে যুক্ত হওয়ার জন্য। দর্শক দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। সময় হলো একটি বিরতির, সাথে থাকুন। স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। আমাদের এবারে সেগমেন্ট তারুণ্যের ভোট। দর্শক, আমরা এবার জেনে নেব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা, প্রত্যাশার কথা। একজন মেয়ে হিসেবে চাই যে আমাদের মেয়েদের নিরাপত্তা। আমরা নতুন ভোটার, আমাদের জন্য সরকার পতন হয়েছে, আমাদের নিজেরা কাজ করবে, তাদেরকে ভোট দেবো। আমি তাকেই ভোট দিব যে টাঙ্গাইলের উন্নয়ন করবে, টাঙ্গাইলের রাস্তাঘাট, তারপরে যে মেডিকেল কলেজ আছে আমরা জানি ঠিকঠাক মতো সেবা পাই, আমরা তাকেই ভোট দিব। আমরা সুষ্ঠু, শান্তি এবং শৃঙ্খলার সাথে সুন্দর একটি নির্বাচন প্রত্যাশা করছি। বর্তমানে এমন একজন প্রার্থী চাচ্ছি যে এই দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে এবং কি শিক্ষার মান উন্নয়নে কাজ করবে। নতুন প্রজন্ম সবাই মনে করে একটা গ্রহণযোগ্য এবং একটা সুস্থ নির্বাচন হবে, এটাই সবার প্রত্যাশা। এর আগে আমি কখনো ভোট দিই নাই, তো যারা আমাদের রাস্তাঘাট উন্নয়ন করবে এবং আমরা যে স্টুডেন্ট আমাদের লেখাপড়ার পাশে দাঁড়াবে, যারা গরিব দুঃখী আছে সাহায্য সহযোগিতা করবে এবং উন্নয়নমূলক কাজ যে করবে তাদেরকে আমরা ভোট দিব। সমাজকে সন্ত্রাস মাদক মুক্ত সমাজটা গড়ে তুলবে, আমি সেরকম প্রার্থীকে ভোট দিয়ে, মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাল্লাহ। জনগণের নির্বাচিত একটা সরকার যদি যায় এবং সে জনগণের কাছে প্রতিশ্রুতি দেবে যে তরুণদের জন্য সে কী করবে, নারীদের জন্য সে কী করবে, কৃষকদের জন্য সে কী করবে, চাকরিজীবীদের জন্য সে কী করবে, সে প্রতিশ্রুতি দেবে এবং সেইটা সে বাস্তবায়ন করার চেষ্টা করবে। আবারও স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। দর্শক, নির্বাচন এলেই কিন্তু জমে ওঠে চায়ের আড্ডা, নানা বিষয়ে যুক্তি তর্ক। সেসব নিয়ে আমাদের এবারের সেগমেন্ট ভোটের আড্ডা। ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে টাঙ্গাইল থেকে পরিচয় আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, কেমন দেখছেন সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নির্বাচনী ভাবনা? আপনার মাধ্যমে আমরা একটু শুনতে চাই। হিমাদ্রি, আপনি জানেন যে টাঙ্গাইল একটি খুবই বৈচিত্র্যময় একটি জেলা, যেহেতু এই জেলায় নদী, চর, খাল, বিল, বন সবকিছু মিলে, এবং এরপরেও কিন্তু এই জেলার মধ্যে রয়েছে ঐতিহ্যগত বেশ যে চমকপ্রদ বিষয়গুলি রয়েছে, চমচম রয়েছে, টাঙ্গাইলের শাড়ি রয়েছে এবং রাজনীতিক থেকে শুরু করে মুক্তিযুদ্ধ সবকিছুই কিন্তু এই জেলায় একটি উর্বর ক্ষেত্র। তো এই জেলার যে উর্বর ক্ষেত্র, সেই কারণেই আমার এই চারপাশে নতুন প্রজন্মের যারা রয়েছেন, প্রথমবার ভোট দিবেন, এবং এই যে তরুণরা যারা রয়েছেন তাদের ভাবনা থেকে আমরা কিছু জেনে নিতে চাই যে তার এই জেলা কেন্দ্রিক কি ধরনের ভাবনা রয়েছেন। আমি শুরুতেই যেতে চাই, আমার কাছে একদম এবারের প্রথম নারী ভোটার, আমি যদি আপনার কাছে জানতে চাই যে এই জেলা নিয়ে আপনার ভাবনা কি। যেহেতু চায়ের আড্ডা এটি একটি মিনি সংসদ, এখানে বিল পাস না হলেও কিন্তু তর্ক বিতর্ক তুমুল চলে, আপনার প্রত্যাশা এবং যে ভাবনাগুলি রয়েছে আমরা সে বিষয়গুলো একটু জানতে চাই। আমার মনে হয় যে গণতন্ত্রকে শক্তিশালী করতে নারী ভোটারদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের যেহেতু 71% হলো নারী ভোটার, তো নারীরাই নিশ্চিত করবে যে আগামী সংসদে কে যাবে, কে অংশগ্রহণ করবে।
সেই অর্থে কি আমরা দেখছি যে নারীদের অংশগ্রহণ বা রাজনীতিতে নারীদের যে অংশগ্রহণ হওয়ার কথা ছিল বা সর্বক্ষেত্রে নারীদের যে বিষয়গুলো, দলগুলো কি সেরকমটি করেছে যে নারী প্রার্থী বা নারীদের জন্য আপনার প্রত্যাশা কি পূরণ হচ্ছে? আমার যেরকম নারীদেরকে নিয়ে প্রত্যাশা ছিল অতটুকু পূরণ হয় নাই, কিন্তু আশাবাদী যে সামনে খুব শীঘ্রই ভালো কিছু আমরা পাবো বা দেখব। আমরা একই বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যে এই জেলা তো সব দিকেই সমৃদ্ধ একটি জেলা, রাজনীতি, মুক্তিযুদ্ধ, শিল্প, সাহিত্য সকল ক্ষেত্রেই। বিগত দিনের প্রত্যাশা এবং আগামী দিনের প্রত্যাশা বা এখন যারা রাজনীতিতে আসছেন, আপনি কেমন জেলা হিসাবে দেখতে চান? আমাদের টাঙ্গাইলে হচ্ছে 4টি জিআই পণ্য রয়েছে। এই 4টি জিআই পণ্যের একটি আন্তর্জাতিক আমরা পেয়েছি, কিন্তু এই 4টি জিআই পণ্যের আন্তর্জাতিক বাজার আমরা তৈরি করতে পারিনি। পরবর্তীতে যারা জনপ্রতিনিধি হিসেবে আসবেন তারা যেন এই 4টি পণ্য নিয়ে কাজ করেন এবং আন্তর্জাতিক বাজারে যেন এই 4টি পণ্যের একটা প্রচার প্রসারে তারা কাজ করেন। এছাড়া টাঙ্গাইল সংস্কৃতি নগরী হিসেবে অনেক বেশি পরিচিত ছিল, কিন্তু সংস্কৃতির বিকাশ টাঙ্গাইল এখন নেই বললেই চলে। আমরা বেশ কিছু বছর যাবৎ দেখছি যে টাঙ্গাইলের সংস্কৃতি সুবির হয়ে পড়েছে। টাঙ্গাইলের প্রধান যে কেন্দ্রটি ছিল সংস্কৃতি কেন্দ্র ভাসানী হলটি সংস্কার করা হয়নি। টাঙ্গাইলে একটি মেডিকেল কলেজ থাকা সত্ত্বেও টাঙ্গাইল মেডিকেল কলেজে কিন্তু অনেক সুযোগ সুবিধা পায় না। একটি মেডিকেল কলেজ থাকা সত্ত্বেও টাঙ্গাইলে অনেক রোগীকে হচ্ছে ঢাকায়, এবং টাঙ্গাইলে কোনো আইসিইউ সুবিধা নেই এবং একেবারে ময়লা আবর্জনায় পরিপূর্ণ একটি মেডিকেল কলেজ, এবং কোনো সরকারি আসলে এই মেডিকেল কলেজ বা টাঙ্গাইলকে কেন্দ্র করে কোনো বড় পরিকল্পনা করেনি। এবং আমাদের দাবি যে নতুন যারা জনপ্রতিনিধি হবে তারা অবশ্যই টাঙ্গাইলকে প্রাধান্য দেবে এবং টাঙ্গাইলের এই জলাবদ্ধতা যে খালগুলো ছিল সে খালগুলো উদ্ধার করবে, টাঙ্গাইলকে সংস্কৃতি নগরী হিসেবে প্রতিষ্ঠিত করবে, টাঙ্গাইলের তাৎপল্যকে হচ্ছে বিকশিত করবে এবং টাঙ্গাইলের জিআই পণ্যগুলোকে নিয়ে তারা কাজ করবে। এবং টাঙ্গাইলের একটা প্রধান সমস্যা হচ্ছে শহরের মধ্যে যে সড়কগুলো আছে সেই সড়কগুলো খুবই সরু। এই সড়কগুলো নিয়ে আসলে কেউ কখনো চিন্তা করেনি। মানে আমি মোটা দাগে যে পুরো উন্নয়নের কথাই বলছেন যে বিগত দিন, আমরা এই পেশে আসতে চাই। প্রথমবার ভোট দিচ্ছেন, কেমন প্রার্থী নির্বাচন করবেন বা ভোটের পরিবেশটা কেমন চান, সার্বিকভাবে আইন শৃঙ্খলা, জেলার আইন শৃঙ্খলার অবস্থা এবং শিক্ষা সবকিছু মিলিয়ে আপনার প্রত্যাশাটা কেমন? আমার প্রত্যাশা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে যেহেতু বলি, টাঙ্গাইল হচ্ছে শিক্ষার একটা নগরী বলা চলে। টাঙ্গাইলে বিন্দুবাসিনী, তারপরে কুমুদিনী, চিষ্টি একাডেমিক স্কুল, এগুলো সবই আসলে বাংলাদেশের নামকরা স্কুল বা কলেজ। এগুলার মানে যত উন্নয়ন করে যার একটা বিষয় হচ্ছে খেলাধুলার ক্ষেত্রে আমাদের ফুটবলে দেখা গেছে যে বিগত দিনে 7-8 জন করে ন্যাশনাল টিম প্লেয়ার থাকছে টাঙ্গাইল জেলা থেকে। তো আমরা চাচ্ছি যে আমাদের জামিল বস মারা যাওয়ার পরে সেই ফুটবলটা আসলে অনেক, মানে তার মানে আমরা যদি বলি যে আপনি খেলাধুলার দিকে যে প্রার্থীরা বা যারা দেবেন, আমরা আরেকটি একটু বিষয় বলে রাখি যে বিভিন্ন দলগুলি যে বিভিন্ন ইস্তেহার দেয় বা ভোটের আগে যে প্রতিশ্রুতিগুলি দেয় সেগুলোর বাস্তবায়ন এবং যে জবাবদিহিতার যে বিষয়গুলি, সেই বিষয়গুলিতে আপনারা কোনো দেখছেন কিনা বা এবার কি জোর দিচ্ছেন? বিগত যত নির্বাচন ছিল তারা অনেক প্রতিশ্রুতি দিচ্ছে যে এটা করে দেবে সেটা করে দেবে, কিন্তু কখনো এগুলো হয় নাই। যেহেতু আমরা একটা ছাত্রদের মাধ্যমে একটা আন্দোলন করে নতুন বাংলাদেশ তৈরি করতে পারছি, সেখানে আমরা ছাত্রদের অগ্রাধিকার যেখানে বেশি পাওয়া যাবে সেরকম নেতাকে আমরা চাই। যেমন নেতা যদি শিক্ষিত না হয় সমাজ কখনো শিক্ষিত হবে না। আর সেই শিক্ষিত সমাজকে রিপ্রেজেন্ট করতে হলে আমাদের অবশ্যই জাতীয় পর্যায়ে সেই রকম কোনো নেতাকে নিতে হবে যে শিক্ষা দিক দিয়ে এগিয়ে আছে, খেলাধুলা দিক দিয়ে এগিয়ে আছে, বাচ্চা মানুষের মন মানুষরা বুঝবে, সেই সমাজকে এগিয়ে নিতে পারবে, সেরকম নেতাকেই চাই। এই যে আপনি খুব ভালো বলছিলেন যে এরকম নেতা চান, সেই অর্থে কিন্তু তরুণদেরও যে একটা ভূমিকা রয়েছে এগিয়ে নেওয়ার জন্য, বাছাই করার জন্য, সমাজ থেকে যে এই কাঙ্ক্ষিত পরিবর্তন যে আপনারা যেটি জন্য করেছেন সেই ধরনের পরিবর্তন কতখানি পেলেন বা আগামী দিনে কতখানি প্রত্যাশা রয়েছে? যেহেতু আমরা ছাত্র সমাজ তো আর দেশ গঠন করতে পারবে না, দেশের অবকাঠামো ঠিক করতে পারবে। যেমন লেখাপড়া করে আমরা আমাদের বাংলাদেশকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারবো। যেহেতু আমরা রাজনীতি করি না, কখনো করবো না, তরুণ সমাজ যদি রাজনীতিতে যায় সেক্ষেত্রে এটা একটা ভালো দিক যে তারা লেখাপড়া, সৎ উপার্জন করা, কেমনে মানুষের সাথে মিশা যায়, মানুষের সাথে সম্পর্ক গঠন করে দেশটাকে কেমনে এগিয়ে নিয়ে যায়, এগুলা তারা বাচ্চা বলায় সবার আগে এটা ক্রেডিট করবে। যেহেতু যারা সিনিয়র পর্যায়ে এটা জাতীয় সংসদ নির্বাচন, আমরা ওই অত বড় হয়ে সারি নাই যে আমরা জাতীয় সংসদ নির্বাচন করতে পারি। আপনি কিন্তু এখান থেকে আপনারা ভাবনাটা তুলে দিতে চান, আমরা এদিকে একটু আসতে চাই, আপনার মতামত জানতে চাই। পুরো জেলা নিয়ে আপনার ভাবনা কি, আপনার উন্নয়নের চিন্তা কি, বা এই যে যারা প্রার্থী হয়েছেন তাদের কাছে আপনার প্রত্যাশা কি, অথবা কোনো দলের যে ইস্তেহার সেখানে কি আপনার কোনো সংযোজন বিয়োজনের কোনো বিষয় রয়েছে কি?
ধন্যবাদ। আমি যে বিষয়টি বলবো খুবই সংক্ষেপে বলি, তা হচ্ছে যে ইতিপূর্বে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল, বিভিন্ন নেতা বিভিন্ন বিষয় কথা বলেছে, তারা বিভিন্ন প্রকার ইশতেহার দিয়েছে, অনেক অনেক পয়েন্ট তারা বলেছে, কিন্তু আমরা আসলে এগুলোর বাস্তবায়নটা পাইনি। আর আমাদের যে মৌলিক অধিকার, এটাই মূলত বাস্তবায়িত হয়নি কখনো। যেমন আমি বলি যে আমাদের 5টা মূলত মৌলিক অধিকার: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। সেক্ষেত্রে যদি আমি প্রথমে পয়েন্ট আউট করি যে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান কোনো নেতারা দেয় না, সরকারও এটা দেয় না, বরং এগুলাকে তারা পরিপূর্ণভাবে প্রসেসিং করে। কিন্তু কথা হচ্ছে যে এই যে শেষের 4 নাম্বার আর হচ্ছে 5 নাম্বার, যেটা হচ্ছে শিক্ষা আর চিকিৎসা, বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা খুবই ভয়াবহ, এটা নাই বললেই চলে বাংলাদেশে। তো এই শিক্ষা ব্যবস্থা নিয়ে যারা কাজ করবে, যে সকল নেতারা কাজ করবে, আর চিকিৎসা ব্যবস্থা নিয়ে যারা ভালোভাবে কাজ করবে, যাদের ইশতেহারে এই সকল বিষয়টা প্রাধান্য পাবে, তাদেরকে আমরা তরুণ ভোটার হিসেবে তাদেরকে আমরা নির্বাচিত করবো ইনশাল্লাহ। হ্যাঁ, খুব ভালো একটা কথা বলছেন। এর মধ্যে একটি বিষয় উপেক্ষিত থেকে যাচ্ছে, কৃষি। সেসব বিষয় নিয়ে কি আপনার কোনো, কৃষি তো আমাদের এই বাংলা দলগুলো বা তাদের কাছে কোনো প্রত্যাশা রয়েছে? জি, অবশ্যই আছে। কারণ হচ্ছে টাঙ্গাইলে কিন্তু মধুপুর কিন্তু সারা বাংলাদেশে বিখ্যাত। তো আমরা চাই যে টাঙ্গাইলে যেমন মধুপুরে আনারস আছে, তারপরে হচ্ছে এমনি আমাদের হচ্ছে মিষ্টি আছে, তো পাশাপাশি আমাদের কিছু চরাঞ্চলে যে আবাদ সাবাদ হয়, যেমন ফসলি যে ইগুলো আছে, ফসলগুলো আছে, তো ওইগুলার দিকে জোর দেওয়া, ওইগুলা মানে ওইগুলা কৃষিতে আপনার হচ্ছে একজন জনপ্রতিনিধি হিসাবে তাদের কৃষকদের উৎসাহিত করা। আমরা যদি বুঝতে পারি, আমরা যতটুকু বুঝতে পারলাম যে এখানকার যারা রয়েছেন তারা যে বিষয়গুলি বলছিলেন, একদম সকল যে মৌলিক যে মানুষের অধিকারের সকল যে বিষয়, সেই সকল বিষয় কিন্তু উঠে এসেছে। তারা যেমন কৃষির কথা বলেছেন, শিক্ষার কথা বলেছেন, এমনি সুশাসনের কথা বলেছেন, প্রশাসনের জবাবদিহিতার কথা বলেছেন, এবং এই সকল বিষয় সম্মিলিতভাবেই যারা যারা প্রতিশ্রুতি দেবেন, যে প্রার্থীরা, তাদের বিষয়ে তারা কিন্তু মতামত দিচ্ছেন। এবং তারা বলছেন যে আগামীর যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশটা যেন বৈষম্য মুক্ত এবং সকলের যে অধিকার, মৌলিক অধিকারগুলো রয়েছে, সেগুলো যেন সুসংহত হয়, সেই ধরনের প্রার্থীকেই তারা নির্বাচিত করতে চান। এবং পাশাপাশি তারা যে জিনিসটি বলছেন যে এবার যারা ইস্তেহারে যা দিবেন সেটি যেন বাস্তবায়িত হয়, সেই বিষয়টিকেও তারা খুব জোর দিচ্ছেন। নিশ্চয়ই সে প্রত্যাশা আমরা রাখি। সুলতানদের অসংখ্য ধন্যবাদ মধুমতি ব্যাংক পার্লামেন্টে যুক্ত হয়ে আপনার মাধ্যমে সেখানকার তরুণ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নির্বাচনী ভাবনা জানানোর জন্য। দর্শক, মধুমতি ব্যাংক পার্লামেন্টে ছিল আজকের মতো। আগামীকাল দেখা হবে একই সময়ে। ভালো থাকুন, ডিবিসি নিউজের সঙ্গে।